যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি মধু আছে? এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরো দুঃখজনক। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ। এই পদটা নিয়ে যত জটিলতা, যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি মধু আছে? এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতার পরপর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তা আমরা বলতে পারি এটা এরশাদ সাহেব এই ব্যাংকটা তৈরি করলো। তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে। উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হলো। পদটা নিয়ে যত জটিলতা, যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি মধু আছে? এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতার পরপর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তা আমরা বলতে পারি এটা এরশাদ সাহেব এই ব্যাংকটা তৈরি করলো। তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে। উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। যে আইন দিয়ে করা হয়েছিল সেই আইনে ছিল মাত্র যে 60 বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন 70 পার হয়ে গেছে, 60। তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যায় বলে, তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আবার পররাষ্ট্র বিষয় উপদেষ্টা গওহর রিজভী সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন। তাতেও তিনি রাজি না, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক
সরকারের বিরুদ্ধে 2টা মামলা করলেন। তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায়। তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না, খালি আইনটা প্লেস করবেন। এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে, আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক, সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না। কিন্তু কোর্ট তো তা পারবে না, আইন তো ভঙ্গ করতে পারবে না। উনি মামলায় হেরে যেয়ে আরও ক্ষেপে গেলেন। আর তার ওই অ্যাম্বাসেডার আনাগোনা তো চলছেই, বারবার পিওর মধ্যে আসে আর ওই একই কথা শোনায়। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই, আমি কারোর সাথে আর দেখা করিনি। আন্তর্জাতিক পর্যায়ে যে ওই প্রশ্ন, আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটা জবাব দেন তো, এমডির পদে কি আছে? তবে এখন একটু বলে রাখি, কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। এ ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম, তো সকলেরই ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না। তবে যে কেন যাবে না? না, ওয়ার্ল্ড ব্যাংক না থাকলে পারা যাবে না। আমরা পারা যাবে না কেন? আমরা নিজেরা করতে পারবো না কেন? আমি যখন চোগামে গেলাম, আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো। একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে, আপনার সেতুটা আমি করে দেবো। আমি তাদের সাথে আলোচনা করলাম। জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তার উপদেষ্টার সাথে কথা হলো। তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন। কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব। এবং আমি নিজের টাকায় করব,